সুপ্রভাত। আমি অনৃতা। ঘর গৃহস্থালির টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমি একদমই ভালো নেই। মানে শরীরটা খুবই খারাপ। আসলে প্রথমে হিয়াজিয়ার ঠান্ডা লেগেছিল, তো ওরা একটু ঠিক হলো। তারপরে এবারে পড়েছি আমি। তোমার গলাটা শুনে বুঝতেই পারছো। আর আজকে তো একবার ভেবেছিলাম যে আর ভিডিওটা দিতেই পারবো না, কারণ গলা এতটা চোকড হয়ে গিয়েছিল যে আওয়াজই বের হচ্ছে না। তো তবু অনেক কষ্ট করে আজকে ভয়েসটা দিলাম। জানি তোমাদের সবার শুনতে খুব অসুবিধে হবে, তবু মানে একটু কষ্ট করেই শুনো। আর এদিকে দেখতেই পেলে আমি টেডিগুলো ভিজিয়ে দিলাম আজকে পরিষ্কার করব জন্য। তবে কি, মানে এর আগের দিন আমার এক বন্ধু, মানে তোমাদের মধ্যে থেকেই এক বন্ধু বলেছিল যে ওয়াশিং মেশিনে খুব ভালো করে টেডিগুলো পরিষ্কার হয়। তো ওর কাছ থেকে শুনেও নিয়েছিলাম যে কোন মোডে দিতে হবে, কি ব্যাপার। তো ভেবেছিলাম যে আজকে সকালবেলায় মেশিনে দিয়ে দেব, কিন্তু ওই যে কপাল, মানে ভাগ্য সঙ্গে সঙ্গে যায়। তো কি হয়েছে, আজকে সকালবেলা থেকে দেখছি আমাদের এদিকে আবার লাইন নেই। মানে কোন একটা কারণে হয়তো কিছুক্ষণের জন্য পাওয়ারটা গেছে। তো এদিকে আবার ভাবছি কখন আসবে তার ঠিক নেই। আর এই পুতুলগুলো এত ভারী হয় যে সকাল সকাল না ধুয়ে দিলে পরিষ্কার হবে না। সেই জন্যে আবার ভিজিয়ে দিলাম। আর এবারে আসলাম রান্নাঘরে রান্না করতে। ভেবেছিলাম যে সকাল সকাল যে কারণে টেডিগুলো ভেজালাম যে সকালবেলাই ধুয়ে দেব, কিন্তু দেখলাম কি এদিকে ঘড়ির কাঁটা তো আর বসে নেই। ঘড়ি তো ঘড়ির মতনই চলছে। তো এদিকে অনেকটা বেলা হয়ে যাবে, সবাই আবার একটা সময়ের পরে খেতে চাইবে, অফিস আছে, স্কুল আছে। তো সব কিছু ভেবে ওই জন্য ভাবলাম যে না থাক, আগে এদিকে রান্না বান্নাটা সেরে নেই। তো আজকে এখানে বসিয়েছি একটু বাঁধাকপির ঘ্যাট। এর আগেও তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছিলাম। একটু সিম, সরু বেগুন, আলু, মটরশুঁটি থাকলে সেটাও দেই। তো এগুলো দিয়ে একটা ঘ্যাট। আসলে যা হয় এই সময়টা বাঁধাকপির ঘন্ট খেতে খেতে একঘেয়েমি লেগে যায়, সেজন্য একটু মুখ বদল। আর এখানে দেখো আজকে বড় কড়াইটা বের করেছি আমার লাগবে জন্য। আর ঠিক তার পাশে সেদিনের ওই লুচি করার কড়াইটা রেখেছি। দেখতে এত সুন্দর লাগছিল, একটা ঠিক যতটা বড় আর পাশেরটা ঠিক ততটাই ছোট। তো যে কারণে আজকে বড় কড়াইটা বের করা, সেটা হচ্ছে আজকে করব খিচুড়ি। আজ হচ্ছে পৌষ সংক্রান্তি। তো সংক্রান্তির দিন তো আমাদের মধ্যে নিরামিষ খায় নিয়ম আছে। সেজন্য সকালবেলা একটু ঘ্যাট করেছি, তার সঙ্গে ডালও করেছিলাম যাতে সকালবেলা একটু ভাত খেতে পারে সবাই। আর দুপুরবেলার জন্য খিচুড়ি। তো আমাদের সব সময় যে রান্নার কড়াই সেটাতে তো খিচুড়িটা করা যাবে না, তাই এই বড় কড়াইটা বের করলাম। আর এদিকে ডাল ভেজে ধুয়ে রেখেছি, আর চালটাও ধুয়ে একদম ঝরা দেওয়া আছে। এবারে শুধু জলটা গরম হওয়ার পরে ডাল ভাজা যেটা ছিল সেটা দিয়ে দিলাম। তো একটু কিছুক্ষণ ফুটুক, তারপরে চালটা দেব। আসলে এখন তো নতুন চাল, সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, সেই তুলনায় ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে। সেই জন্যে ডালটা যখন একটু ফাটা ফাটা হয়ে আসে তখনই চালটা দিয়ে দিই। তো এইদিকে আমার খিচুড়ি প্রায় হয়ে এসছে। আর কড়াইতে রান্না করলে একটা সুবিধে হয় কি জানো, ভালো মতন না নেড়ে চেড়ে দেখতে পারি। আর হাঁড়িতে হলে একটু অসুবিধে হয় আমার কাছে, যার জন্য বড় কড়াইতেই করি। আর এবারে দিয়ে দিলাম অল্প করে মটরশুঁটি, কারণ ঘরে আজকে বেশি ছিল না। আর কিছু বাদাম। আর নামানোর আগে একটু ঘি। ব্যাস। আর তবে হ্যাঁ, খিচুড়িতে কিন্তু আমি মিষ্টিও দিয়েছি। আসলে কি বলতো, আমি ঠিক যতটা ঝাল খাই, কিন্তু ঝালের সাথে একটা ব্যালেন্স করে সব রান্নাতেই আমি একটু মিষ্টি দেই। মানে এটা একটা আমার অভ্যেস। আর মিষ্টি দিয়ে যেহেতু খাওয়াটা অভ্যেস হয়ে গেছে, তাই রান্নাতে যদি অল্প করে মিষ্টি না দেই আমার মনে হয় যে টেস্টটা ঠিক আসে না। তবে মিষ্টি দেই বলতে যে আমি খুব পরিমাণে বেশি দেই তা না। ওই বুঝতেই পারছো, ঝালের সঙ্গে একটা মিষ্টি দিতে গেলে যতটা দিতে হয় ব্যালেন্স করার জন্যে, সেরকম। তো এদিকে নিচের রান্নাটা করে তাড়াতাড়ি আসলাম এই পুতুলগুলো ধুতে। কারণ মাথার মধ্যে না একটা বড় চাপ ছিল যে এই পুতুলগুলো ধোয়া হয়নি। তবে এতক্ষণে যেন কারেন্টও চলে এসছে,
তো ওই যে এগুলোকে আগেই ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে এই ভেজানো পুতুলগুলোকে আবার সেই মেশিনে ঢোকানো একটা ঝামেলা, জল পড়তে থাকবে, সেই জন্যে হাত দিয়েই ধুতে নিলাম। তবে এখন মনে হচ্ছে ওই সকালবেলায় তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে এখন দিলেই হয়ে যেত, সেই আমার দেরি হলো, মাঝখান থেকে কি হলো, খাটনিটা হলো। তবে আজকে পৌষ সংক্রান্তি আর আজকে সকাল থেকে যেরকম রোদ, আমি তো একেবারে অবাক হয়ে গিয়েছি। ছোটবেলার থেকে আমরা দেখে এসেছি যে পৌষ সংক্রান্তি মানে একদম কুয়াশায় ঢেকে থাকে চারিদিক, ঠান্ডা যাকে বলে। কিন্তু এখন সবই পাল্টে গিয়েছে। মানে পৌষ সংক্রান্তির দিনও বাইরে একদম রোদ ঝলমল করছে। মানে সত্যি ছোটবেলার সাথে অনেক কিছুই এখন আর মিল খুঁজে পাই না। তার মধ্যে নিজের জীবনে যেমন অনেক কিছুই ঘটে গেছে, পরিবর্তন হয়েছে, সেটা তো স্বাভাবিক সময়ের সাথে সাথে, ঠিক তার সাথে সাথে মনে হয় প্রকৃতিও নিজেকে একেবারেই পাল্টে ফেলেছে। আর এই যে পুতুলগুলোকে নিয়ে আসলাম ছাদে একটু রোদে দিয়ে দেই, যতটা জল ঝরে আর কি। তবে দেখেছো আজকে ছাদের রোদটা দেখে কে বলবে যে আজকে সংক্রান্তি। তবে আমার এই আজকের ভিডিওটা হয়তো তোমাদের কাছে একটু দেরিতেই পৌঁছবে। আর তার মধ্যে আজকে আরো তাড়াহুড়ো করে রান্নাঘরে গিয়েছিলাম, তার আরেকটাও কারণ ছিল। কারণ আমাকে রান্নাঘরে যে কাজ করে, মানে যে দিদি হেল্প করে, সেই দিদিও না আজকে তাড়াতাড়ি এসেছিল। কারণ সংক্রান্তির দিন ওরও বাড়িতে কাজকর্ম থাকবে, তাই তাড়াতাড়ি চলে যাবে। সেজন্য আমাকেও রান্নাঘরে তাড়াতাড়ি আসতে হয়েছিল। আর এই যে দেখো এদিকে মা করছে সাদা পিঠে। আর আমাদের এই সরাটা দেখতে পাচ্ছ একদিকে ভেঙে গিয়েছে। মানে এটারও একটা ভেঙেছে, তাও আজকে না, কিন্তু ভেঙেছে আগের বছর। তারপরে একটা সরা আনা হয়েছিল, সেটাও ভেঙে গিয়েছিল। আর তারপরে এখন আরেকটা সরা আছে, কিন্তু মা বলে যে ওই সরাটাতে নাকি মার করতে একটু অসুবিধে হয়, মানে পিঠেগুলো ভালো ওঠে না। সেই তুলনায় এই সরাটাতে নাকি খুব ভালো হয়। সেই জন্য এই ভাঙা সরাটাতেই মা করে। তো আমি কিন্তু সাদা পিঠে করতে পারি না, মানে কোনো পিঠেই আমি সত্যি বলছি তেমন পারি না। মানে মার সাথে সাথে একটু করি ঠিকই, কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে যে পুরোটা একা করে নামাবো, সেটা এখনো শিখে উঠতে পারিনি। মানে শেখার এখনো অনেক বাকি আছে। তো এদিকে মা সাদা পিঠেটা করেছে, কিছুটা চিনি দিয়েছে, আর তার সাথে অল্প করে খেজুরের গুড়। আসলে পুরোটা খেজুরের গুড় দেওয়া হয়নি, কারণ হিয়াজিয়া খেজুরের গুড়ের গন্ধ একদমই ভালোবাসে না, যার জন্য অল্প করেই দিয়েছি। আর এখন এখানে করা হচ্ছে পাটিসাপটা। মানে সংক্রান্তির দিন আমাদের বাড়িতে পিঠে হবে না, সব বাড়িতেই তাই, শুধু আমাদের বাড়িতে বলে না, সব বাঙালির বাড়িতেই আজকে পিঠে পুলিতে একেবারে মায়ে, মানে প্রত্যেকটা বাড়ির মা মাসিরা ব্যস্ত। আর আজকে যে বললাম সকাল সকাল একটু রান্নাঘরে তাড়াতাড়ি এসছি, তার আরেকটা কারণ হচ্ছে এই যে পিঠে বানানো। কারণ আমি রান্না বান্না করে গ্যাসটা না ছেড়ে দিলে মা আবার এগুলো শুরু করতে পারবে না। সেজন্যে তখন তাড়াহুড়ো করে ভাবলাম যে না, আমি আগে রান্নাটা সেরে নেই, তাহলে মা সুবিধে হবে মার পিঠে বানাতে। আর এই যে এদিকে পাটিসাপটাগুলো দেখছো কি দারুণ করে হচ্ছে। মানে সত্যি কথা, এগুলো যে কবে আমি নিজে শিখে একা একা করব জানি না। তবে পাটিসাপটা ভাজতে পারি, তবে গোলাটাতে যে কতটা কি পরিমাণ দিতে হবে সেটা এখনো আমি মানে সাহস পাই না করে ওঠার। তবে মা যখন মানে গোলাটা রেডি করে দেয়, তখন আমি আস্তে আস্তে পিঠেগুলো ভাজি। মালপোয়া, তারপরে পাটিসাপটা, এগুলো। পায়েসটা করতে পারি, কিন্তু বাকিগুলো এখনো পারি না। আর এই যে এখন আমি এসে হাত লাগালাম যে আমি এখন পিঠেগুলো ভাজি, ততক্ষণে মা গিয়েছে ওইদিকে আবার আরেকটা পিঠে বানাতে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আসলে কি বলতো, জীবনে না সত্যি শেখার কোনো শেষ নেই। মানে এতদিন ধরে যে সংসার করছি, তাও কিন্তু সব কিছু এখনো শিখে উঠতে পারিনি। আর আরেকটা জানো তো, তোমাদের মধ্যে কাদের কাদের সংক্রান্তির দিন তিল খাওয়ার নিয়ম আছে জানিও। আমাদের মধ্যে এরকম কোনো নিয়ম নেই, কিন্তু ছোটবেলায় আমি শুনতাম, যখন মানে শুয়ে থাকতাম তখনও হয়তো বাইরে আলো ফোটেনি, সেই রাস্তার সামনে দিয়ে তিলের খাজা খুব যেত জানো, মানে বলতে বলতে। তো এখন তো আর
তিলের খাজা সেরকমভাবে বাড়ির ওপর দিয়ে যে বিক্রি করতে যা করে করে যাবে তিলের খাজা বলতে বলতে, সেটা তো শোনাই যায় না। মানে আমাদের মেয়েরা তো শোনেইনি। কিন্তু আমি যখন ছোট ছিলাম না, তখন সেই ভোর রাত থাকতে আমাদের বাড়ির সামনে দিয়ে যেত। আর মা বলতো যে যা অনেকের মধ্যে নিয়ম আছে তিল খাওয়ার, তো ওই জন্য তিলের খাজাটা বিক্রি হয়, যাদের নিয়ম আছে তারা তখন কিনে নিয়ে তারপরে নিয়ম করে যেটা খেতে হয় সেটা খেত। তো যাই হোক, আমাদের সেরম কোনো নিয়ম ছিল না। আসলে আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতেও তেমন কোনো নিয়ম, আমার শাশুড়ি মাকে আমি দেখি না যে উনি খুব নিয়ম সব কিছু মেনে করছেন, সেরকম কিছু নেই। আর আমার বাপের বাড়িতেও তাই। কারণ আমার মারা হচ্ছে গিয়ে বিয়ে হয়ে এসেছে পরে শাশুড়ি মাকে পাননি, তো স্বাভাবিকভাবে একটু নিয়ম কানুনগুলো আমার বাপের বাড়িতেও কমই ছিল। আর এই যে বললাম আমার শাশুড়ি মা এদিকে কি বানাচ্ছে, বানাচ্ছে হচ্ছে দুধ পুলি। মানে যতক্ষণ আমি ওদিকে পাটিসাপটাগুলো ভাজছিলাম আর মা ততক্ষণ এদিকে দুধ পুলিগুলো বানিয়েছে। কি যে দেখতে সুন্দর হয়েছে, মানে একেবারে লোভনীয়। মনে হচ্ছে যে কখন যে এগুলো মুখে দেব। চারিদিকে আজকে পিঠে, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তো ওদিকে পাটিসাপটা, পুলি, তারপরে সাদা পিঠে এগুলো করে মানে অনেকটা বেলা হয়ে গিয়েছে। মানে আজকে আর কোনো সেরকমভাবে ঘরের কাজ করা সম্ভব না। হ্যাঁ, ঘর ঝাড় দেওয়া টুকটাক যেটুকু করা সেটুকু করে তারপরে যেতে হবে স্নানে। স্নান করা আছে, পুজো দেওয়া আছে, আর শরীরটাও খুব একটা ভালো নেই, তাই কাজ করার এনার্জিটাও তেমন পাচ্ছি না। তবে জানো তো, ছোটবেলায় মানে আমার একদম ছোটবেলায় যখন এই পৌষ সংক্রান্তির দিনটা খুব আনন্দে কাটতো। কারণ এইমাত্র যেটা বললাম, আমার বাবার বাড়িতে তেমন কোনো নিয়মকানুন ছিল না। কারণ আমার মারা শাশুড়ি মাকে পানিনি। মানে আমার বাবুরা যখন অনেক ছোট ছিল, মানে আমার বাবুর মুখে শুনেছি যে বাবু যখন অনেকটাই ছোট ছিল তখনই নাকি আমার ঠাকুমা মারা গিয়েছেন। তো যাই হোক, আমরা যে বাড়িতে ছিলাম সেটা কিন্তু জয়েন্ট ফ্যামিলি ছিল। মানে আমার বাবারা 5 ভাই। তো একই বাড়িতে আমরা সবাই থাকতাম, 5 জেঠু, কাকু, কাকিমা, জেঠিমা সবাই একসাথে। আর ছোটবেলায় দেখতাম সবাই যে যার মতন পিঠে বানাচ্ছে। কিন্তু আমার বড় যে জেঠিমা ছিল, আমি তাকে বড়মণি বললি, কিন্তু উনি এখন নেই, উনি মারা গিয়েছেন। তো আমার মারা যেহেতু ছোট ছিল, যা যা সম্পর্কে ছোট যা, তো মারা যখনই এরকম কোনো পিঠে বানাতো বা হতো না কোনো কারণে, তখন কিন্তু সবার আগে আমার ওই জেঠিমার কাছেই যেত। গিয়ে মারা বলতো একটু এসো দেখে যাও কেন হচ্ছে না। আর আমার বড় জেঠিমা তখন এসে ঠিক করে দিত, মানে গোলাটায় কোনটা কম বা কোনোটা বেশি হয়েছে কিনা, বা যে কারণে পিঠেটা ঠিক মতন হচ্ছে না সেগুলো তখন ঠিক করে দিত। আর একজন যা তো ছিল না, আরও অন্যান্য যারাও ছিল। তো সেদিন না আমাদের খুব আনন্দ হতো, কারণ সব কাকিমা জেঠিমারা এরকম দৌড়োদৌড়ি করছে পিঠে নিয়ে। আর সব থেকে বেশি আনন্দ হতো যখন সব ঘর থেকে আসতো থালা ভরে ভরে পিঠে, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো, সে এক বিশাল আনন্দ। তো ছোটবেলার কথাগুলো সব সময়ই মনে পড়ে, জানো, যে কোনো একটা অনুষ্ঠান হোক বা উৎসব হোক, মানে আমার সবার আগে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে। মানে বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, সত্যি কথাই উৎসব অনুষ্ঠানের কোনো ঘাটতি নেই। আর এদিকে আজকে আমি একটুখানি এই সাইডের ছোট্ট যে মানে র্যাকগুলো আছে যেখানে সব জিনিসগুলো রাখি সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। আসলে কি ভেবেছিলাম খালি একটু হালকা করে মুছে নেব, তারপরে দেখলাম যে না, ভালোই নোংরা হয়েছে। আর ওই যে হ্যান্ড ওয়াশটা থাকে, মাঝে মাঝে হ্যান্ড ওয়াশ পড়ে, তো ওই জায়গাটা কি হয়েছে, হ্যান্ড ওয়াশ পরে একটু নোংরা হয়ে গিয়েছিল। যার জন্যে একবারে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করলাম। আর ওই যে দেখতে পেলে আমি একটা প্লাস্টিক দিয়ে রাখি, ওটা একটা সুবিধে। প্লাস্টিকটা দেওয়াতে কি হয়, একটু সাবান বা হ্যান্ড ওয়াশ বা নীলের কৌটো রাখি, কোনো কারণে যদি একটু নীল পড়ে তাহলে না সেই পাকাটায় দাগ হয় না। মানে একটু হালকা করে মুছে নেই পাকাটা, আর প্লাস্টিকটা একটু ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যায়। এটা একটা সুবিধে। ওই জন্য ওখানটায় আমি পাকাটার উপরে একটা প্লাস্টিক পেতে রেখে দেই। আর এখন প্লাস্টিকটা ধুয়ে একটু মেলে দিয়ে আসলাম, দেখতেই পেলে। পরে প্লাস্টিকটা শুকিয়ে গেলে আবার পেতে দেবো।
আর এদিকে আসলাম এখন রেলিংটা একটু মুছে নিতে, কারণ যে ধুলো পড়ে কি বলবো তোমাদেরকে, একটু না মুছলে হয় না। আর যদি 4-5 দিন বা 6 দিনের গ্যাপে মুছতে যাই না, তাহলে আমি দেখেছি আমার খাটনি বাড়ে। মানে যে কোনো কাজই যদি ভাবি যে হ্যাঁ আজকে পরিষ্কার করেছি, বেশ এখন অনেক কয়েকদিন আর করব না, তাহলে তারপরে দেখেছি খাটনি আরও বেড়ে যায়। ওর থেকে 2-1 দিন পর পর যদি একটু হালকা হাতে মুছে নেই, তাহলে আমার অত বেশি ঝামেলা থাকে না। আর আজকে তোমাদেরকে ভয়েসটা দিতে গিয়ে কতবার যে আমি আজকে মানে কাট করছি নিজেও জানি না। বলতে বলতে না, কথা বলতে বলতে বারে বারে গলাটা চোকড হয়ে আসছে। আর এই যে ওপরের বারান্দাটা দেখছো, এই মাত্র এই ওপরের বারান্দার রেলিংটা মুছে আসলাম। আর এটা হচ্ছে হিয়াজিয়াদের পড়ার ঘরের রেলিং। তো এই রেলিংটাও একটু মুছে নেই, তারপরে যাব স্নানে। তবে এখন বাইরে কিন্তু আর সেরকম রোদ নেই, মানে সকালবেলা থেকে যতটা রোদ ছিল, এখন রোদটা একটু পড়ে এসছে। কারণ আজকে না মানে বেলাও হয়েছে অনেকটা, বুঝতেই পারছো, সকালবেলায় ওঠার পরে রান্না বান্না করলাম। তারপরে পিঠের ওখানে আজকে অনেকটা সময় গিয়েছে। পিঠে বানাতে তো কম সময় লাগে না, যদিও বেশিরভাগটা মাই করেছে। আর এবারে স্নান করে আসলাম ঠাকুর পুজো দিতে। ঠাকুর পুজো দেওয়ার পরে তারপরে যাব খাওয়া দাওয়া। আর হিয়াজিয়া ততক্ষণে হয়তো স্কুল থেকে চলেও আসবে। এর আগের দিনের ব্লগে তোমরা অনেকেই বলেছো যে আমার কাছ থেকে তোমরা অনেক কিছু শিখছো। দেখো, এটা সত্যি কথা যে এই এত সুন্দর সুন্দর কমেন্ট পেলে খুব ভালো লাগে। কিন্তু আমিও কিন্তু সব সময় শিখেই যাচ্ছি তোমাদের কাছ থেকেও, মানে প্রতিদিন আমি শিখি। আর তোমরা জিজ্ঞেস করেছিলে যে আমি কোন কড়াইতে রান্না করি। তো আমি মানে নর্মাল কড়াইতে গো, যে কড়াইতে তোমরা সবাই করো, মানে ওটা বোধহয় সিলভারের কড়াই বলে, আমি ঠিক জানি না। মানে যেগুলো কড়াই হয় সবসময় ইউজের আর কি, সেই কড়াইতেই মানে আমি রান্না করি। আসলে তোমরা বলো যে সবসময় আমার কড়াইটা কি করে এত পরিষ্কার থাকে। আর কিছুই না, মানে রোজের কড়াইটার প্রত্যেক দিনের যে মানে রান্নার পরে কড়াইটা একটু ভালো করে মাজা, এই যা। হ্যাঁ, মাজার জন্যে তো অবশ্যই আমার কাজের দিদি আছে, কিন্তু তারপরেও কিন্তু বাকিটা আমি করি। যদি মনে হয় যে হ্যাঁ ভালো হলো না, বাকিটুকু অবশ্যই আমাকে নিজেকে করে নিতে হয়। আর আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখি, সেটা হচ্ছে আমি যখনই রান্না করি না, মানে একটা ধরো পদের পরে যখন আমি আরেকটা আইটেম রান্না করব, তার মাঝে কিন্তু আমি কড়াইটা খুব ভালো করে নিজে মেজে নেই। মানে ওই সময় যদি কড়াইটাতে একটু পোড়া দাগ বা তেলের দাগ থাকে, তারপরেই যখন আমি আরেকটা রান্না বসাই, তখন কিন্তু খুব সহজেই না কড়াইটা আবার পুড়ে ওঠে। আর ওই পোড়া দাগটা তোলা খুব কষ্ট। সেই জন্য আমি প্রত্যেকটা রান্নার পরেই কড়াইটাকে আবার ভালো করে মেজে পরিষ্কার করে তারপরে আবার পরের রান্নাটা বসাই। মানে এই জন্যই হয়তো কড়াইটা আমার পরিষ্কার থাকে, আর কিছুই না। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই এই পৌষ সংক্রান্তির দিন কি কি পিঠে বানালে আর কি কি পিঠে খেলে, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি কি কি করেছি সেটা তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমরাও আমার সাথে শেয়ার করবে। আর এখন এই যে তুলসী তলায় এসেছি জল দিতে। আর এর আগে যে তুলসী বেদিতে আমার গাছটা ছিল না, সেই গাছে এমন পোকা ধরেছে যে গাছটাই মরে গেছে। তো এখন হচ্ছে সন্ধেবেলা, সবাইকে এখন পিঠে খেতে দিচ্ছি, সারাদিন ধরে বানানো হয়েছে। আর এবার হচ্ছে খাওয়ার পালা। তো এখন সবাইকে খেতে দিয়ে আমিও নিজে একটু খাই, আগে দেখি কেমন হলো সবগুলো পিঠে। তবে তোমাদের দাদা, হিয়াজিয়া ওরা সবাই খেয়ে খুব খুশি। তবে কি জানো, হিয়াজিয়া না পাটিসাপটা খায় না, ওদের বলে পাটিসাপটা একটুও ভালো লাগে না। কিন্তু আমার তো আবার পাটিসাপটাই সব থেকে প্রিয়। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার এর পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।